পৃথিবীতে ভাইরাস আক্রমণের ফলে প্রায় ৯০% মানুষ মারা গেছে। জীবিত আছে ১০%, কিন্তু তাদের মধ্যেও ৯% মানুষের মধ্যে ভাইরাস ঢুকে যাওয়ার ফলে তারা অন্যরকমের একটা জন্তুতে পরিণত হয়ে গেছে, যারা কিনা রৌদ্র একদমই সহ্য করতে পারে না। এদিকে পুরো শহরের মধ্যে একজন লোক বেঁচে আছে। দীর্ঘদিন একা একা বেঁচে থাকার ফলে সে পুরোপুরি ডিপ্রেশনে পড়ে যায়, কিন্তু হঠাৎ করেই একদিন তার সামনে একটা মেয়ে চলে আসে আর তাকে নিয়ে একটা নিরাপদ স্থানে যাওয়ার অফার দেয়, কিন্তু লোকটি যায় না। তবে বন্ধুরা, এই মুভিটার সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা দুইভাবে এন্ডিং হয়েছে। মানে একটা মুভিতে আপনি এন্ডিং দেখেছেন দুইটা, বলতে গেলে এই ভিডিওটা দেখতে দেখতে আপনি দুইটা মুভি দেখে ফেলবেন। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। মুভির শুরুতেই দেখা যায় টিভিতে একজন ডাক্তারের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ডাক্তার সেখানে জানান, আমি ক্যান্সারের ঔষধ আবিষ্কার করে ফেলেছি, এমনকি আমি সেগুলো 10,000 রোগীর উপরে প্রয়োগ করেছি। এখন তাদের মধ্যে প্রায় সবাই সুস্থ রয়েছে। এখানেই সিন পরিবর্তন হয়ে 3 বছর পরে নিউ ইয়র্ক সিটিকে দেখানো হয়। চারপাশে তাকালে দেখা যায় সবকিছু একদম নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছে। যেদিকেই তাকানো হোক না কেন, বহুদূর পর্যন্ত কোনো মানুষের কোনো অস্তিত্বই আর দেখা যাচ্ছে না। গাড়িগুলো পড়ে আছে আর রাস্তার উপরে বনো গাছপালা গজিয়ে ভরে গেছে। কিন্তু এরই মধ্যে সেই নিস্তব্ধ শহরের মধ্য দিয়ে লাল রঙের একটা স্পোর্টস কার সামনের দিকে এগিয়ে যায়। আর এই কারের মধ্যেই এই মুভির মেইন ক্যারেক্টার নেভিলকে দেখা যায়। নেভিল তার পোষা কুকুর শ্যামকে নিয়ে শিকারের জন্য বেরিয়েছে। এরপর কিছুটা সামনে এগোতেই তারা সামনে একদল হরিণকে দেখতে পায়। নেভিল তখন দ্রুত নিজের গান বের করে সেই হরিণদের মধ্যে একটাকে মারার চেষ্টা করে, কিন্তু হরিণগুলোকে মারার আগেই সেগুলো শহরের মধ্যে তৈরি হওয়া জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এতে করে নেভিল আর শ্যামকে বাধ্য হয়ে সেই হরিণগুলোর পিছু নিয়ে জঙ্গলের মধ্যে এগিয়ে যেতে হয়। এরপর নেভিল একটা হরিণকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তেই একটা সিংহে নিজের পরিবার সহ সেই হরিণটির উপরে হামলা করে দেয়। আসলে পুরো শহরটাও জঙ্গলের মতো হতে শুরু করায় এখন জঙ্গলের সব বন্য জানোয়াররা এই শহরের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। এদিকে নেভিলও কোনোভাবে সেই হরিণটাকে ছাড়তে চাইছিল না, কারণ এটা ছাড়া তার খাওয়ারও কোনো অপশন ছিল না। তবে ঠিক সেই মুহূর্তে নেভিলের হাত ঘড়িতে একটা অ্যালার্ম বেজে ওঠে। নেভিল লক্ষ্য করে আর কিছুক্ষণ পরই সন্ধ্যা হবে, তাই তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। সে দ্রুত শ্যামকে নিয়ে বাড়ি ফিরে আসে। তবে বাড়ি ঢোকার আগেই চারপাশটা ভালো করে লক্ষ্য করে দরজার সামনে বেশ কিছুটা অ্যালকোহল ছড়িয়ে দেয়, যার কারণ হলো কোনো জীবজন্তু যেন তাদের গন্ধ শুকে এখানে না চলে আসে। এরপর নেভিল ঘরের সব দরজা জানলা বন্ধ করে খুব ভালো করে ভেতর থেকে লক করে দেয় আর শ্যামকে নিয়ে ভেতরের ঘরে গিয়ে একটা জায়গায় চুপচাপ শুয়ে পড়ে। তবে ঘুমানোর সময়ও নেভিলের নিজের হাতে একটা বন্দুক নিয়ে ঘুমায়। এখন শ্যাম আর নেভিল দুজনেই বেশ ভয় আছে, কারণ রাত গভীর হতেই ওদের বাড়ির আশেপাশে থেকে হিংস্র জীবজন্তুর আওয়াজ ভেসে আসতে শুরু করছিল। সিন এখানেই কাট হয়ে 3 বছর আগে চলে যায়, যেখানে দেখা যাচ্ছিল যে সব ক্যান্সার রোগীদের চিকিৎসা করে ভালো করে দেওয়া হয়েছিল। তাদের সবার শরীরে এখন এক নতুন ভাইরাস আক্রমণ করেছে, যেটা বাতাসের সাথে মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করছিল। আর যারা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিজেদের প্রাণ হারাচ্ছিল। তবে কিছু মানুষ আবার সেই ভাইরাসের কারণে রাক্ষস বা জম্বিতে রূপান্তরিত হচ্ছিল। এদের নাম দেওয়া হয় ডার্ক সিকার। সেই ভাইরাসের প্রভাবে সেই লোকগুলো নিজেদের আবেগ স্মৃতির সবকিছু হারিয়ে একদম দানবে পরিণত হয়ে যাচ্ছিল, যারা দিনের বেলাতে অন্ধকারে লুকিয়ে থাকত, কিন্তু রাত হতে না হতেই শিকারের জন্য বেরিয়ে পড়ত। এদিকে নেভিলকে দেখা যায় সে তার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে গাড়িতে করে দ্রুত এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। আসলে সে চাইছিল এই ভাইরাস পুরো দেশে ছড়িয়ে পড়ার আগেই তাদেরকে শহর থেকে বাইরে কোথাও পাঠিয়ে দিতে। যার পথে নেভিল তার স্ত্রীকে বলে, তুমি যাওয়ার পথে টাকা তুলে 2 সপ্তাহের খাবার কিনে আমাদের ফার্ম হাউসে চলে যাও, আর হয়তো আমরা এই 2 সপ্তাহের মধ্যেই এই ভাইরাসটিকে আটকাতে পারবো। তবে ঠিক সেই মুহূর্তে রেডিওতে একটা নিউজ শুনতে পায়, যেখানে বলা হয় নিউ ইয়র্ক সিটিকে এই মুহূর্তে আমেরিকা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এরপর তারা দ্রুত এয়ারপোর্টে এসে পৌঁছায়। তবে তাদেরকে ঢুকতে দেওয়ার আগেই একটা ডিভাইসের সাহায্যে চেক করে নেওয়া হয়। তারা আসলে চেক করছিল যে তাদের মধ্যে সেই ভাইরাস আছে কিনা। নেভিল যেহেতু আর্মির একজন উচ্চপদস্থ অফিসার ছিল, তাই তার স্ত্রী এবং বাচ্চাকে পাঠানোর জন্য সেখানে একটা হেলিকপ্টার রেডি ছিল। যাওয়ার আগে নেভিলের মেয়ে তাদের কুকুর শ্যামকে নেভিলের কাছে দিয়ে যায়, আর এই শ্যামই হলো নেভিলের একমাত্র বন্ধু। এরই মধ্যে নেভিলের স্ত্রীদের নিয়ে সেই হেলিকপ্টারটি উপরে উঠতে শুরু করলেও তারা লক্ষ্য করে পাশেই অন্য একটা হেলিকপ্টারে ডার্ক সিকাররা হামলা করে দিয়েছে, যে কারণে সেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের হেলিকপ্টারের উপরে এসে পড়ে। আর এই 2 হেলিকপ্টারের সংঘর্ষে এখানে এক ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই অ্যাক্সিডেন্টে নেভিলের স্ত্রী আর মেয়ে দুজনই মারা গিয়েছিল। এখানেই সিন কাট হয়ে আবার বর্তমানে ফিরে আসে। পরদিন ঘুম ভাঙতে নেভিল সোজা তার ঘরের নিচে থাকা বেসমেন্টে চলে যায়, যেটাকে সে একদম মেডিকেল ল্যাবরেটরি বানিয়ে ফেলেছিল। দেখা যায় সে সেখানে ভাইরাসে আক্রান্ত বেশ কিছু ইঁদুরকে আটকে রেখেছে, আর প্রতিনিয়ত সে ইঁদুরগুলোর উপরে এক্সপেরিমেন্ট চালাতে শুরু করে আর এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায় বের করতে শুরু করে। এরই মধ্যে নেভিল লক্ষ্য করে সেই ইঁদুরগুলোর মধ্যে একটা ইঁদুর আগে থেকে সুস্থ হতে শুরু করেছে, যেটা দেখে নেভিল ভেবে নিয়েছিল যে সে হয়তো এই ভাইরাস থেকে বাঁচার একটা পথ পেয়ে গেছে।
আর এভাবে সেই ডার্ক সিকারদের হয়তো সে আবারও মানুষ বানাতে পারবে। এরপর নেভিল শ্যামকে নিয়ে পাশের একটা শপে চলে আসে। ভেতরে ঢুকলেই দেখা যায় সেই শপে বেশ কিছু মানুষের মতো পুতুল রাখা আছে। নেভিল রোজ এই শপে এসেই পুতুলগুলোর সঙ্গে কথা বলতো। আসলে নেভিল এই পুরো শহরে এতদিন ধরে একা থাকার কারণে কিছুটা হলেও মানসিকভাবে ভারসাম্য হারাতে শুরু করে, যে কারণে সে ওই শপে থাকা পুতুলগুলোকে মানুষ মনে করে তাদের সঙ্গে কথা বলতো। এমনকি রোজ দুপুরে নেভিল তার রেডিওর সাহায্যে একটা ব্রডকাস্ট করত। আসলে এই ব্রডকাস্টের সাহায্যে সব মানুষদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করত। সে বলতো, আমি হলাম ডাক্তার নেভিল, আর হয়তো একমাত্র আমি এই শহরে বেঁচে আছি। তবে যদি কেউ এখনও বেঁচে থাকো তাহলে বন্দরের সামনে এসে আমার সঙ্গে দেখা করো। আমি রোজ দুপুরে এখানেই থাকি। আমি তোমাদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করতে পারবো, এমনকি এই ভাইরাস থেকে সুরক্ষাও দিতে পারবো। এরই মধ্যে হঠাৎ করে শ্যাম দূর থেকে একটা হরিণ দেখতে পেয়ে তার পেছনে দৌড় দেয়। নেভিলও তার পেছু নিতে শুরু করে। তবে সেই হরিণটার পেছু নিয়ে শ্যাম একটা অন্ধকার বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু নেভিল ভেতরে না গিয়ে বাইরে গানিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ ওই ডার্ক সিকাররা এখন অন্ধকার জায়গায় থাকতে পছন্দ করে। কিন্তু শ্যামকে বাঁচানোর জন্য নেভিল বাধ্য হয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর বেশ কিছু সময় পর নেভিল শ্যামকে দেখতে পেয়ে যায়। দেখা যায় শ্যাম কিছু একটা দেখে ভয় একটা টেবিলের নিচে গিয়ে লুকিয়ে আছে। এরপর নেভিল শ্যামের কাছে যায়। তখন হঠাৎ করেই একটা ডার্ক সিকার তার দিকে ছুটে আসতে শুরু করে। নেভিল কোনোভাবে ওই ডার্ক সিকারকে শ্যুট করে শ্যামকে নিয়ে দ্রুত পালাতে শুরু করে। পেছনে দেখা যায় গুলির আওয়াজ পেয়ে সেই বিল্ডিংয়ে থাকা ডার্ক সিকাররাও তাদেরকে ধাওয়া করতে শুরু করেছে। তবে শেষমেশ নেভিল আর শ্যাম সেখান থেকে বেরিয়ে বাইরে রোদের মধ্যে চলে আসে। কিন্তু নেভিলদের সাথে সাথে কয়েকটা ডার্ক সিকার বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। রোদ তাদের গায়ে লাগার সঙ্গে সঙ্গে চামড়া পুড়তে শুরু করে, কারণ এই জন্তুগুলোর ত্বক এতটাই পাতলা ছিল যে সামান্য রোদও তারা সহ্য করতে পারত না। আর সে কারণেই তারা সারাদিন অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে, শুধু রাত হলেই বাইরে বেরিয়ে শিকার করত। নেভিল যেহেতু দেখে নিয়েছে ওই বিল্ডিংয়ে অনেকগুলো ডার্ক সিকার রয়েছে, তাই সে প্ল্যান করে এখান থেকে একটা ডার্ক সিকার বন্দি করে তার ল্যাবে নিয়ে যায়। এরপর প্ল্যান মতো সে বিল্ডিংয়ের সামনে দড়ি দিয়ে একটা ফাঁদ তৈরি করে। এমনকি সাথে সাথে ফাঁদে একটা ডার্ক সিকার আটকে পড়ে যায়। তবে তাকে বাঁচানোর জন্য অন্য একটা ডার্ক সিকার সামান্য রোদে বেরিয়ে সে নেভিলের উপরে চিৎকার করতে শুরু করে। মনে হচ্ছিল সে নেভিলের হাতে বন্দী হওয়া ডার্ক সিকারকে বাঁচাতে চায়। তবে নেভিল তাকে সাথে নিয়ে নিজের রুমে চলে আসে। এরপর সে তার বানানো সেই ওষুধটা প্রয়োগ করে, যেটা সাহায্যে একটা ইঁদুর সুস্থ হয়ে গিয়েছিল। তবে দেখা যায় প্রথম দিকে ওষুধটা কিছু কাজ করলেও কিছুক্ষণ পর আবার কাজ করা বন্ধ করে দেয়। এতে করে নেভিল আবারও হতাশ হয়ে পড়ে। পরদিন সকাল হতেই নেভিল আবারও শ্যামকে সাথে নিয়ে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং দুপুরে আবারও রেডিওতে ব্রডকাস্ট করতে শুরু করে। তবে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে নেভিল দেখতে পায় প্রতিদিন সে যে পুতুলের সঙ্গে কথা বলতো তাদের মধ্যে একটা পুতুল রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। এইসব দেখে নেভিল তো প্রচণ্ড শকড হয়ে যায়, কারণ কোনো জীবজন্তু বা ডার্ক সিকার কখনোই এভাবে পুতুলকে দাঁড় করাতে পারবে না, কারণ ওই জন্তুগুলোর মধ্যে নিজস্ব কোনো বুদ্ধি ছিল না। সেজন্য ওরা কোনোভাবেই এই রকমের মানুষের মতো কাজ করতে পারবে না। নেভিল ঘাবড়ে গিয়ে বলতে শুরু করে, তোমাকে এখানে কে আনলো? কিভাবে আসলে তুমি যদি মানুষ হও তাহলে আমার কথার জবাব দাও। আসলে এতদিন ধরে নেভিল একা একা থাকার কারণে তার মানসিক ভারসাম্য অনেকটাই হারাতে শুরু করেছিল। এসব বলে নেভিল পাগলের মতো চারপাশে গুলি করতে শুরু করে। এরপর সে ধীরে ধীরে পুতুলটার দিকে এগিয়ে যায়। তবে কাছে যেতেই নেভিল দেখতে পায় সেখানে দড়ি দিয়ে একটা ফাঁদ বানানো আছে, আর সেটা ঠিক একই ফাঁদ ছিল যেটা সাহায্যে নেভিল আগের দিন সেই ডার্ক সিকারকে ধরেছিল। তবে নেভিল সরে যাওয়ার আগেই সেই ফাঁদে তার পা আটকে যায় এবং সে ওখানেই ঝুলে পড়ে। কিন্তু এতে করে নেভিলের মাথায় প্রচণ্ড আঘাত লাগে আর সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তবে একটা সময় নেভিলের হাতঘড়ির আওয়াজে তার জ্ঞান ফিরে আসে আর সে লক্ষ্য করে কিছু মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। আর নিচে থাকা শ্যাম একইভাবে নেভিলের দিকে তাকিয়ে আছে। এরপর নেভিল নিজের পকেটে থাকা একটা ছুরি বের করে পায়ের দড়িটা কাটার চেষ্টা করে। অনেকক্ষণ চেষ্টা করার পর সে সেটা কাটতে সক্ষম হয়, কিন্তু নিচে পড়ার সময় ভুল করে তার হাতে থাকা ছুরিটা ওর পায়ে ঢুকে পড়ে আর নেভিল সেই যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। পায়ে ব্যথা পাওয়ার কারণে তখন নেভিল খুঁড়িয়ে খুঁড়িয়ে দাঁড়াতেও পারছিল না, তাই সে কোনোভাবে হাত দিয়ে ঘষে ঘষে গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। আর এই সময়ের মধ্যেই নেভিলকে যে করেই হোক না কেন বাড়ি ফিরতেই হবে, নইলে ওই ডার্ক সিকাররা ওকে শেষ করে দেবে। এরই মধ্যে নেভিল লক্ষ্য করে দূরে অন্ধকারে একটা ডার্ক সিকার দাঁড়িয়ে আছে। এটা হলো সেই জন্তুটা যে কিনা আগের দিন নেভিলের উপরে চিৎকার করছিল। সেই জন্তুটা হঠাৎ করে সেখানে ভাইরাস আক্রান্ত কিছু কুকুর লেলিয়ে দেয়। নেভিল কোনোভাবে নিজের গান বের করে কুকুরগুলোকে শ্যুট করে দেয়, কিন্তু এইসবের মধ্যে হঠাৎ করেই একটা কুকুর শ্যামকে কামড়ে দেয় আর শ্যাম তখনই সেখানে অসুস্থ হয়ে পড়ে। নেভিল তখন দ্রুত শ্যামকে নিয়ে নিজের ল্যাবে ফিরে আসে আর ওই ভাইরাস থেকে ওকে বাঁচানোর জন্য বেশ কয়েকটা ইঞ্জেকশন পুশ করে দেয়। কিন্তু নেভিল লক্ষ্য করে শ্যাম ধীরে ধীরে ওই ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে। নেভিল বুঝে যায় শ্যাম কখনোই ভালো হবে না।
তাই শ্যাম পুরোপুরি আক্রান্ত হওয়ার আগে সে শ্যামের গলা টিপে ওখানেই মেরে ফেলে। নিজের হাতে শ্যামকে মারাটা নেভিলের কাছে ভীষণ কষ্টের ছিল, কিন্তু তার কাছে এছাড়া আর কোনো রাস্তাও ছিল না। আসলে এই পৃথিবীতে শুধু শ্যামই ছিল নেভিলের একমাত্র বন্ধু, যে কিনা ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। তবে পরিস্থিতির মুখে এখন সে নেভিলকে সেই বন্ধুকে নিজের হাতে মেরে ফেলতে হলো। এই ঘটনায় নেভিল ভীষণ ভেঙে পড়ে। পরদিন সকালে সে শ্যামকে বাড়ির পাশে কবর দেয় আর সিদ্ধান্ত নেয় যে সে আর বাড়ি ফিরবে না। যেভাবেই হোক না কেন সে ওই ডার্ক সিকারদের থেকে শ্যামের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বে। এরপর রাত হতেই নেভিল ডার্ক সিকারদেরকে মারার জন্য নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে অনেকগুলো জন্তুকে সেখানে মারার পর হঠাৎ করে নেভিলের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে যায়। আর ঠিক সময় নেভিলের সামনে সেই ডার্ক সিকারটাও চলে আসে, যে কিনা আগের দিন তাদের দিকে কুকুর ছেড়ে দিয়েছিল, যার কারণে শ্যাম আর বেঁচে নেই। জন্তুটা এসে নেভিলকে মারতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে একটা গাড়ি অনেকগুলো তীব্র আলো জ্বালিয়ে তাদের দিকে এগিয়ে আসে। আর এই প্রচণ্ড আলো সহ্য করতে না পেরে সেখানে থাকা সব ডার্ক সিকারগুলো পালিয়ে যায়। এরপর সেই গাড়ি থেকে একজন বেরিয়ে এসে নেভিলকে বাঁচিয়ে নেয়। দেখা যায় ওই অ্যাক্সিডেন্টে নেভিল প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে, যে কারণে ধীরে ধীরে অজ্ঞান হতে শুরু করে। মেয়েটা নেভিলের কাছে তার বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করে, আর নেভিল জ্ঞান হারানোর আগে কোনোভাবে নিজের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয়। পরদিন সকালে নেভিলের জ্ঞান ফিরে দেখতে পায় সে এখন নিজের বাড়িতেই শুয়ে আছে। নিজেকে এমন অবস্থায় দেখে সে বেশ কিছুটা ঘাবড়ে যায়। এরপর যখন নেভিল ড্রয়িং রুমে আসে তখন সে সেখানে একজন মহিলা এবং তার ছোট্ট একটা ছেলেকে দেখতে পায়। মহিলা নিজের পরিচয় দিয়ে জানায় তার নাম অ্যানা এবং তার ছেলের নাম ইথান। অ্যানা বলে, আমি আসলে রেডিওতে তোমার মেসেজ শুনতে পেয়েছিলাম। এরপর গতকাল এসে সারাদিন সেখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তারপর রাতের বেলা তোমাকে ওই ডার্ক সিকারদের সঙ্গে ওভাবে লড়াই করতে দেখতে পাই। তখন কোনোভাবে তোমাকে গাড়িতে করে তোমার বাড়িতে এসে পৌঁছাই। অ্যানা জানায় তার দলের সবাইকে ওই ডার্ক সিকাররা খেয়ে নিয়েছে, আর এখন শুধুমাত্র সে এবং তার ছেলেই বেঁচে আছে। সে আরও জানায় তারা এখান থেকে ভার্মন যাবে, কারণ সেখানে নাকি এখনও অনেকগুলো সুস্থ মানুষ রয়েছে। তবে নেভিল জানায় এমন কোনো জায়গায় নেই, আর সে ছাড়া এই শহরে আর কেউ বেঁচে নেই। তবে অ্যানা জানায় সেই জায়গাটা রয়েছে পাহাড়ের ওপরে, আর সেই জায়গাটার পরিবেশ অনেকটাই ঠান্ডা। আসলে এই ভাইরাসটা ঠান্ডা একদমই সহ্য করতে পারে না, কিন্তু নেভিল কোনোভাবে অ্যানার কথা মানতে চাইছিল না। তবে অ্যানা বলে, আজকে অনেক দেরি হয়ে গেছে, তবে কাল সকাল সকাল বেরোতে পারলে সন্ধ্যা হওয়ার আগেই আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। তুমি যদি চাও তাহলে আমাদের সঙ্গে সেখানে যেতে পারো। কিন্তু নেভিল কিছুতেই রাজি হয় না। সে জানায় এই শহর থেকেই সবকিছু শুরু হয়েছিল, তাই সে যে করেই হোক না কেন এই শহরে সবকিছু আবারও শেষ করতে চায়। এবার হঠাৎ করে নেভিলের মাথায় আসে যে অ্যানা বলছিল যে ওই ভাইরাসটা ঠান্ডায় কাজ করতে পারে না। তাই সে ল্যাবে আটকে রাখা ডার্ক সিকারের চারপাশে বরফ ঢেলে দেয়। দেখা যায় বরফের কারণে ওই জন্তুটার দেহের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। এরপর রাত হলে অ্যানা আবারও নেভিলকে বোঝাতে থাকে তার সঙ্গে পাহাড়ে যাওয়ার জন্য, কিন্তু নেভিলের একই কথা, সে কোথাও যাবে না, তারাই শুধুমাত্র বেঁচে আছে। কিন্তু অ্যানা বলে, আমি জানি এরকমের জায়গা অবশ্যই আছে। এই কথা শুনে নেভিল জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানতে পারলে? অ্যানা উত্তরে জানায়, ঈশ্বর আমাকে এমন কথা বলেছেন, আর আমি বিশ্বাস করি আমার এখানে আসার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। কিন্তু নেভিল কিছুতেই অ্যানার কথা মানতে চাইছিল না। তবে হঠাৎ করে ওরা দুজনে বাইরে বেশ কিছু আওয়াজ শুনতে পায়। নেভিল জানালা খুলে দেখতে পায় সব ডার্ক সিকাররা ওদের বাড়ির দিকে এগিয়ে আসছে। দেখা যায় নেভিল আগে থেকেই তার বাড়ির চারপাশে অনেকগুলো বোমা ফিট করে রেখেছিল, আর এখন রিমোটের সাহায্যে সেগুলো ব্লাস্ট করতে শুরু করে। কিন্তু এতেও তেমন কোনো লাভ হচ্ছিল না, কারণ সেখানে অসংখ্য ডার্ক সিকার এসে হাজির হয়েছিল। আর দেখতে দেখতে ডার্ক সিকারগুলো তাদের ঘরের মধ্যে ঢুকে যায়। নিজেদের বাঁচাতে নেভিল অ্যানা আর ইথানকে নিয়ে বেসমেন্টের একটা ল্যাবের মধ্যে ঢুকে পড়ে। সেই ল্যাবে মোটা একটা কাচের দরজা ছিল। নেভিল সেটাকে বন্ধ করে দেয়। হঠাৎ করেই নেভিল লক্ষ্য করে যে সে জন্তুর উপরে এক্সপেরিমেন্ট করছিল সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে সব জন্তুরা চলে আসে, আর সেখানে সেই লিডার চলে আসে। সেই জন্তুটা তার সব শক্তি দিয়ে কাচের দরজা ভাঙতে শুরু করে। তখন নেভিল চিৎকার করে বলতে থাকে, আমি তোমাদের সবাইকে বাঁচাতে পারবো, সবাই একটু আমার কথা শোনো, আমি এই রোগের ঔষধ বের করে ফেলেছি। কিন্তু জন্তুরা তার কোনো কথাই শুনছিল না। এদিকে সেই কাচের দরজার গায়ে অতিরিক্ত আঘাত লেগে ফাটল ধরে যায় এবং সেখানে একটা প্রজাপতির চিহ্ন তৈরি হয়ে যায়। তখনই নেভিল লক্ষ্য করে অ্যানার ঘাড়েও একটা প্রজাপতির চিহ্ন রয়েছে। এসব দেখে এবার নেভিল বিশ্বাস করতে যায় যে এগুলো হয়তো ঈশ্বরের ইঙ্গিত। তাই সে দ্রুত ল্যাবে থাকা ওই জন্তুটার গা থেকে কিছু রক্ত বের করে অ্যানাকে দেয় এবং জানায় এই রক্তের মধ্যেই এই রোগের ঔষধ রয়েছে। এরপর নেভিল দ্রুত অ্যানার ইথানকে সেখানে থাকা একটা সুরক্ষিত চেম্বারের মধ্যে লুকিয়ে রাখে। অ্যানা নেভিলকেও তাদের সঙ্গে আসতে বলে, কিন্তু নেভিল জানায় ওদেরকে থামাতে হলে কিছু একটা অবশ্যই করতে হবে। এই কথা বলে নেভিল তাদের সেখানে বন্ধ করে দেয়। এরপর সেই রুমের একটা ড্রয়ার থেকে নিজের স্ত্রী আর মেয়ের ছবি বের করে, আর সেখানে রাখা একটা বোমা নিয়ে সামনে সেই ডার্ক সিকারদের দিকে দৌড়ে যায়। আর বোমা ব্লাস্টের কারণে নেভিল সহ সেখানে থাকা সবগুলো মারা যায়। পরদিন সকাল হতেই অ্যানা ইথানকে নিয়ে সোজা সেই পাহাড়ের কাছে এসে পৌঁছায়। এরপর দেখা যায় সত্যি ওই পাহাড়ের উপরে এমন একটা জায়গা রয়েছে যেখানে এখনও অনেক সুস্থ মানুষ বেঁচে আছে। ভেতরে গিয়ে অ্যানা নেভিলের দেওয়া সেই রক্তের শিশিটা দেয় যেটাতে এই রোগের ঔষধ ছিল।
আর এই ঔষধটা প্রয়োগ করে তারা আবারও মানবজাতিকে আগের মতো সুস্থ এবং স্বাভাবিক করতে পারবে। কিন্তু এখানেই মুভি শেষ হয় না, কারণ শেষে গিয়ে আরও একটা ক্লাইম্যাক্স দেখা যায়, যেটাতে কিছুটা ভিন্ন ধরনের টুইস্ট ছিল। এখানে গল্পের দ্বিতীয় এন্ডিংয়ে দেখা যায় নেভিলকে মারার জন্য সেই জন্তুগুলো ল্যাবের মধ্যে ঢুকে পড়েছিল, আর সেখানে ওই জন্তুদের লিডারের অনবরত কাচের উপরে আঘাত করার ফলে সেখানে একটা প্রজাপতির চিহ্ন তৈরি হয়ে যায়। আর এখানে নেভিল খেয়াল করে ল্যাবে আটকে রাখা ওই জন্তুটার কাঁধেও এরকমের একটা প্রজাপতির চিহ্ন রয়েছে, যেটা দেখে নেভিল বুঝে যায় বাইরে থাকা ওই জন্তুটা ভেতরে থাকা এই জন্তুটাকে বাঁচানোর জন্য এসেছে। এদিকে নেভিল এটাও বুঝতে পারে হয়তো এরা দুজন একে অপরকে ভালোবাসে, তাই নেভিল নিজের বন্দুকটা নিচে রেখে তাদের কাছে আত্মসমর্পণ করে আর ল্যাবের দরজা খুলে সেই জন্তুটাকে তাদের কাছে ফিরিয়ে দেয়। তবে বাইরে আসতেই বাকি জন্তুরা নেভিলকে মারতে আসছিল, কিন্তু তাদের লিডার সবাইকে থামিয়ে দেয়। এরপর নেভিল আটকে রাখা জন্তুটাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং লিডার তাকে নিজের কোলে তুলে সেখান থেকে নিয়ে যায়। এরপর পরদিন সকাল হতেই দেখা যায় নেভিল, অ্যানা আর ইথান এই তিনজন মিলে সেই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর এমনকি এখন তাদের কাছে এই রোগের ঔষধ রয়েছে, আর সেটা ব্যবহার করে তারা পুরো মানবজাতিকে ঠিক আগের মতো সুস্থ করে তুলতে পারবে। আর এরই সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।